আজ ঘুমটা তাড়াতাড়ি ভাঙায় খুব সকালে একটু ছাদে গিয়েছিলাম। কলকাতায় এখন চলছে প্যাচপ্যাচে গরমকাল। দিনে বেলা বাড়ার সাথে সাথেই গরমে অস্থির হয়ে উঠছে। বাইরে রোদ্দুরের কথা তো ছেড়েই দিলাম। দুপুর 12টার পর রাস্তায় যেন লু বইছে প্রতিদিন। তার জন্য ব্যোমকেশ বলে, এই গরমকালটা ভোরবেলায় ছাদে এসে খোলা আকাশের নিচে উপভোগ করবো হে ভাইয়া। কারণ সকালের বাতাসের মধ্যে বিরাজ করে অদ্ভুত ধরনের একটা শান্ত স্নিগ্ধতা, আর এই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগার সঙ্গে সঙ্গে মনকে শান্ত করতেও অনেক সাহায্য করবে। এখন প্রায় 6টা বাজে। আমি জানি ব্যোমকেশ ঘুম থেকে উঠেছে ভোর 5টায়। ছাদের দরজা সরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল ব্যোমকেশ। সে তখন পদ্মাসনে বসে চোখ বন্ধ করে মনসংযোগ করছে। বুঝলাম এতক্ষণে ওর যোগব্যায়াম সেরে নেওয়া হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়েই একটু পায়চারি করে নিলাম। ব্যোমকেশের কথা 100 ভাগ সত্য। ছাদের শীতল হাওয়ায় শরীর মন যেন জুড়িয়ে গেল। কে বলবে আর একটু বেলা বাড়ার সাথে সাথেই সূর্যমামা নিজের তেজ দিয়ে চারিদিক ঝলসে দিতে শুরু করবেন। সে যাই হোক, একটু পরে ব্যোমকেশ আর আমি ছাদ থেকে নেমে এসে বসার ঘরে বসলাম। ব্যোমকেশ একবার হাঁক ছাড়ল, পুরিরাম চা দাও। তারপর খবরের কাগজটা একটু আধটু উল্টে পাল্টে দেখছিল। আমার ততক্ষণে বিস্কুটের বয়ামের 4টে বিস্কুট ধ্বংস করা হয়ে গেছে। জানি না, আমার মন বলছে খুব তাড়াতাড়ি দারুণ কোনো জটিল রহস্যের কেস আসতে চলেছে। ব্যোমকেশ খবরের কাগজটা উল্টে পাল্টে দেখে পাশে ভাঁজ করে রাখতে রাখতে বলল, দুস কিছু ভালো খবর নেই। ওই যে একঘে খবর, কোন নেতা কোথায় গেল আর কোন ফিল্ম স্টার কোন নতুন ছবির শুটিং শুরু করবে এই নিয়ে ভরিয়েছে। একটা খুনের খবরও নেই অবধি। আমি একটু হেসে বললাম, তা ভাইয়া তুমি বলতে চাইছো তিলোত্তমার গুণধর চোরখুনিরা সব তাহলে সন্ন্যাস নিয়ে নিল? ব্যোমকেশ মুখটা একটু গম্ভীর করে বলল, তাহলে যে আমাদের মতো গোয়েন্দাদের বাড়িতে আর ভাতের হাঁড়ি চড়বে না যে। আমি জানি ব্যোমকেশ একটা ভালো কেস সলভ করলে যে পরিমাণ পারিশ্রমিক পায় তা দিয়ে ওর শুয়ে বসে পুরো মাস চলে যায়। তাই হয়তো ওর ফাঁকা সময় বাড়িতে বসে দেশ বিদেশের নানান রকম বই পড়ার অভ্যেস হয়েছে আজকাল। ব্যোমকেশ কিছু একটা হয়তো বলতে যাচ্ছিল। ঠিক এমন সময় বাইরে একটা ভারী জিপের শব্দ শুনতে পেলাম। ব্যোমকেশ নিচু গলায় বলল, দাসবাবু এত সকাল সকাল, তার মানে কোনো গন্ডগোল হয়েছে মন বলছে। চা খাবেন তো? আর চা? সকাল সকাল ঘুম থেকে এত তাড়াতাড়ি এমনি ওঠার অভ্যেস নেই, তার উপর এত বড় কাণ্ড। এখন চা খাওয়ার সময় নেই। আপনি বরং পুটিরামকে 1 গ্লাস ঠান্ডা জল দিতে বলুন। আর ব্যোমকেশবাবু, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, বেরোতে হবে এক্ষুনি। ব্যোমকেশ ওকে দেখে একটু ভালো করে লক্ষ্য করে বলল, আপনার যে উত্তেজনা দেখছি আর কানের পাশে এখনো দাড়ি কাটার ফোম লেগে আছে দেখে বুঝতে পারছি কোনো গুরুতর ব্যাপার, তাই তো? কোনটুন নাকি? মানে হয়েছে কি, সকাল সকাল 6টা বাজতে না বাজতেই থানা থেকে ফোন, নাকি প্রখ্যাত ধনী ব্যবসায়ী আদিত্য নারায়ণ রায় খুন হয়েছেন তার বাড়িতে। আর তখন আমি সবে দাড়িটা কামাচ্ছি। আর কি দেরি করা চলে? দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছাই মার্ডার স্পটে। কিন্তু পৌঁছে দেখি খটোমটো সব ব্যাপার। তাই ভাবলাম আপনাকে একবার ডেকে নিয়ে যাই। সে ভালোই করেছেন। আমার হাতেও তেমন একটা কাজ নেই এখন, আমি তৈরি হয়ে নিচ্ছি, চলুন। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। আমরা যখন দাসবাবুর জিপে উঠছি আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। এই অল্প সময়ের মধ্যেই আকাশে হয়তো ভালো মতো মেঘ জমেছে। আমরা উঠে পড়তেই জিপ স্টার্ট দিল। সকালের দিক হওয়ায় রাস্তায় তেমন একটা ট্রাফিক নেই। ব্যোমকেশ এবার ওর পকেট থেকে একটা সিগারেট বের করে ওটা জ্বালিয়ে একটা টান দিল। তারপর গাড়ির জানলা দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, দাসবাবু এই আদিত্য নারায়ণের ব্যাপারে একটু বলুন তো। আপনি এই কেসে আছেন যখন, তবে আপনার থেকেই কেসের ডিটেলসটা শুনে নেওয়া যাক। দাসবাবু একটু অন্যমনস্ক ছিলেন। ব্যোমকেশের কথায় প্রথমে একটু হকচকিয়ে গেলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি বেশি ডিটেলস জানি না। ডিপার্টমেন্ট থেকে যতটা জানানো হয়েছে ওটাই বলছি। যিনি খুন হয়েছেন তারই নাম আদিত্য নারায়ণ রায়। শোনা যায় তার বাপের নাকি পারফিউমের ব্যবসা ছিল। তারপরেই উনি সেই ব্যবসার হাল ধরেন।
আদিত্য নারায়ণের সময় ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, অগাধ টাকা কড়িও হয় তার। কলকাতার মতো শহরে 3টি বড় বাড়ি, স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ কয়েক কোটিরও উপরে। তো ভালো কথা, বউ বাচ্চা? দাসবাবু এবার মুখে একটা হাসি হাসি ভাব এনে বললেন, স্ত্রী নীলিমা দেবী মারা গেছেন প্রায় 7 বছর হলো। ছেলে আছে একটাই, তবে শোনা যাচ্ছে বাপের সাথে ছেলের তেমন একটা মধুর সম্পর্ক নয়। ব্যোমকেশ এবার মাথাটা ওটার দিকে ঘুরিয়ে বলল, সেটার কোনো বিশেষ কারণ? একটিমাত্র ছেলে সব সম্পত্তির মালিক যখন সেই হবে, তবে মধুটা খেয়ে গেল কি? হ্যাঁ, মানে আপনি ঠিকই ধরেছেন। স্ত্রীর মৃত্যুর পর প্রায় 4 বছর তিনি বিপত্নিক ছিলেন। তারপর মন টানে অন্যদিকে। টাকা থাকলে যা হয় আর কি। বাইজিপাড়া থেকে মেয়ে মানুষের আনাগোনা লেগে থাকতো বাড়িতে। তারপর এই 3 বছর আগে হঠাৎ করেই বাড়িতে এক অপরূপা সুন্দরী বাইজি মেয়েকে বিয়ে করে আনেন। আদিত্য নারায়ণের নিজের বয়স 55 হলে কি হবে, দ্বিতীয় পক্ষ বাঁচাতে তিনি একটুও ভুল করেননি। কারণ সেই মেয়ের বয়স প্রায় 23-24-এর কাছাকাছি। নাম সুনয়না। আর আদিত্য নারায়ণের বকাটে ছেলে সেই বিয়েটাকে সঠিক নজরে দেখেনি। এমনিতেই সেই ছেলের টাকা নয় ছয় করার অভ্যাস। তার উপর আগের বছর আদিত্য নারায়ণ সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সেই নষ্ট মেয়েটিকে লিখে দেওয়ার জন্য সে আরও বাপের উপর রেগে যায়। উইল করে আদিত্য নারায়ণ লিখে গিয়েছেন ওর মৃত্যুর পর 3টি বাড়ির 2টো ওর ছেলে পাবে, আর এই বাড়িটা পাবে সুনয়না। আর স্ত্রী বাবদ সুনয়না পাবে 5 কোটি টাকা। তা আপনারা এটা জানতে পেরেছেন যে কাল খুনের রাতে এই মহিলা কোথায় ছিলেন? বিয়ের 3 বছর হয়েছে যখন, আর আগের চরিত্রে কিছু দোষ থাকলে খুন করাটা তার জন্য কোনো ব্যাপার না, কি বলেন? তাই না দাসবাবু? সেটা বলা যায় না, কারণ পুলিশ নিজের মতো কথা বলে জানতে পেরেছে কাল রাতে সুনয়না বাড়িতে ছিল না। খুনের সময় মানে কাল সুনয়না একটি পার্টিতে ছিল পুরোটা রাত, বাড়ি ফেরেনি। ব্যোমকেশ এবার বাইরের দিকে চোখ না সরিয়েই বলল, তা আপনাদের ডাক্তার কি জানিয়েছে রিপোর্টে? আর কাল রাতে যখন খুনটা হয় তখন কে কে বাড়িতে ছিল? খুনের সময়টা এখনো অবধি জানা যাচ্ছে না। ওই ধরুন না রাত 3:10-এর কাছাকাছি। আর কাল রাতে খুনের সময় বাড়িতে উপস্থিত ছিল বাড়ির বিশ্বস্ত চাকর বয়স্ক রজনী কাকা, বয়স 60-এর উপর। একজন রান্নার মহিলা থাকেন, বাড়ির গেটের দারোয়ান ও বাগান সাজানোর একজন মালি। কিছুক্ষণের মধ্যেই জিপ আমাদের পৌঁছে দিল উত্তর কলকাতার পেল্লাই ধরনের একটা বড় বাড়ির সামনে। বাড়ির বাইরে এখনো 2টো পুলিশ জিপ আর 2টো বড় ধরনের গাড়ি দাঁড়িয়ে। কলকাতা শহরে এই রকম ফাঁকা আর নিরিবিলি জায়গা খুব কমই আছে। সত্যি বেশ বড় দোতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের সাজানো বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল ওপরের দোতলার বারান্দার দিকের অংশটায়। অসম্ভব সুন্দর রং বেরঙের ফুলের টব শোভা পাচ্ছে সেখানে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। বাড়ির বয়স হলে কি হবে, আদিত্য নারায়ণবাবুর এলেম ছিল। দেশ বিদেশের দামি দামি ফুলদানি আর ঘর সাজানোর জিনিস দিয়ে পুরো নিচের বসার ঘর ঠাসা। দেখে বোঝাই যাচ্ছে এগুলো শখের জন্য ঘর সাজাতে ব্যবহার করা হয়েছে। দোতলায় যাওয়ার সময় সিঁড়িতে উঠতে উঠতে ব্যোমকেশ বলল, টাকা থাকলে যে সবকিছুই হাতের মুঠোয় থাকে, এসব আসবাবপত্র দেখে ঠাউর করতে পারছি। চলুন মার্ডার স্পটটা দেখে আসি। আমরা এগিয়ে গেলাম দোতলার বড় ডাইনিং পেরিয়ে পেছনের বেডরুমের দিকে। ঘরটায় এখন বলা যায় মানুষের মেলা, কারণ এদিকে ওদিকে ইতস্তত ছড়িয়ে আছে পুলিশের লোক। সাথে ডাইনিংয়ের সোফায় একজন বছর 30-এর প্রবীণ লোককে বসে থাকতে দেখলাম। দেখেই বোঝা যাচ্ছে অনেকখানি ভেঙে পড়েছেন তিনি। তাও আমাদের দেখে তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমি প্রভাস নারায়ণ, আদিত্য নারায়ণের পুত্র। তবে আপনারাও কি পুলিশের লোক? দাসবাবু এগিয়ে গিয়ে বললেন, ইনি হলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আর আমাদের মনে হয় তোমার বাবার মৃত্যুর কেসটা এতটা কঠিন
উনি আমাদের সাথে কাজ করলে আরো তাড়াতাড়ি আমরা খুনিকে ধরতে পারবো। তা আপনারা যা ইচ্ছা করতে পারেন, যেটা হওয়ার তো হয়েই গেছে, এখন আর কি বলার। আপনারা নিজেদের মতন কাজ করুন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর এই বাড়ির মাল কিন্তু আছে, বিনা পয়সায় বাড়ি আর বাবার করা 5 কোটি টাকা যখন পাচ্ছেন, আপনাদের কোনো কিছুতেই অসুবিধা এই বাড়িতে হবে না আশা করি। শুধু একটাই চিন্তা, সে যেন কোনোভাবেই বাবার খুনের সাথে জড়িত না থাকে, তবে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ব্যোমকেশ এবার দেখলাম সোজাসুজি ওনার দিকে হাত বাড়িয়ে বলল, তা আপনি সুনয়না দেবীকে সন্দেহ করেছেন বোঝা যাচ্ছে, আর কি কোনো কারণ আছে? কি বললেন ব্যোমকেশ বাবু? দেবী? কথাটা বলেই যেন হাসিতে ফেটে পড়লেন তিনি। কাল যে ওনার পিতৃবিয়োগ হয়েছে তিনি যেন তা বেমালুম ভুলেই গেছেন। ব্যোমকেশ বাবু, কাগজে কালি লাগলে সেটা তো আর কোনোদিন ওঠে না, সেটা আপনাকে বলে দিতে হবে না আশা করি। চলুন, আপনারা হয়তো সেই দেবীর সাথেও কথা বলবেন, দেখুন কি হয়। আমরা এবার উঠে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে যেখানে আসল খুনটা হয়েছে। ঘরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল একজন অতি কম বয়সী মহিলা, যার রূপের যেন তুলনা করলে বিশেষণ কম পড়ে যাবে। এতটা অপরূপা সুন্দরী মহিলা আমি খুব একটা দেখিনি। একবার দেখলে যেন চোখ সরানো দায় হয়ে পড়ে। আমি বুঝলাম ইনি আদিত্য নারায়ণের 3 বছর আগের বিবাহিতা স্ত্রী। স্বামীর মৃত্যুতে যে খুব একটা ভেঙে পড়েছেন তা তো আমার মনে হলো না। চোখের দুই পাশে জল ততক্ষণে শুকিয়ে গেছে। মহিলার দুধে আলতা গালগুলোতে তখন লালচে ছোপ পড়েছে। আর সেই মহিলার পাশে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। আর ঘরে 3 জন পুলিশ আছেন যারা নিজেদের তদন্তের খুঁটিনাটি কাজ দেখে চলেছেন। পুরো কাঠের পালঙ্কের আশেপাশের জায়গাটা একটা সাদা রঙের দাগ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমি জানি এটাকে ডেথ স্পট বলে। এর মানে এখানে খুন হয়েছে, আর এই জায়গায় প্রবেশ বা কোনো জিনিস ধরাছোঁয়ার জন্য পুলিশের বিশেষ অনুমতির প্রয়োজন হয়। এবার আমার চোখ গেল বিছানার দিকে। মখমলে সাদা চাদরের বিছানা তখন ভেসে যাচ্ছে জমে থাকা লালচে রক্তের দাগে। একজন মাঝবয়সী লোক যেন এখনো চিরনিদ্রায় শায়িত আছেন, চোখ তখনও বন্ধ। মৃত্যু যন্ত্রণার ছাপ যেন তাকে স্পর্শ করতেই পারেনি। গলার যে জায়গাটা কাটা হয়েছে দেখেই বোঝা যায় অত্যন্ত সুপক্ষ হাতে খুনটা হয়েছে। মুখে কোনো রকম আতঙ্কের ছাপ নেই, তাই স্পষ্ট বলা যায় রাতের বেলা ঘুমের মধ্যেই খুনটা হয়েছে। ব্যোমকেশ দেখলাম এবার এগিয়ে গেল বডিটার কাছে। প্রায় 5 মিনিট ধরে এদিক ওদিক ভালো করে লক্ষ্য করলো সেটা। তারপর এগিয়ে গেল বিছানার ডান পাশে দাঁড়িয়ে থাকা অন্য 1 বছর 30 লোকের দিকে। তারপর তার উদ্দেশ্যে বলল, ডক্টর অধিকারী, কি বুঝতে পারছেন আপনি খুনটা তাও রাত কটার দিকে হয়ে থাকতে পারে? লোকটা একটু অন্যমনস্ক ছিল। ব্যোমকেশের কথায় অবাক হয়ে বলল, আপনি? আমার নাম? ও কিছুই না, আপনার জামার পকেটের উপর ব্যাচে এখনো নামটা জল করছে, একটু চোখ থাকলেই দেখতে পাওয়া যায়। তা আপনি ডক্টর শুভেন্দু অধিকারী, তাই তো? আর এই বাড়ির ফ্যামিলি ডাক্তারও আপনি আশা করি? হ্যাঁ, আমি এই শেষ কয়েক বছর আদিত্য নারায়ণের হার্টের চিকিৎসা করেছি। ওনার হার্ট খুব দুর্বল ছিল, আমি ওনাকে দেখছিলাম। অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, আর আপনি বলতে পারেন সপ্তাহে প্রায় 3-4 দিন তো ওনাকে দেখতে আমায় আসতেই হতো এই বাড়িতে। ব্যোমকেশ এবার মহিলার দিকে ঘুরে বলল, মিসেস সুনয়না, আমি জানি আপনি এখন অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় কারো মন মানসিক অবস্থা ভালো থাকে না, তবে আমাদের সাহায্য করলেই আমরা যত তাড়াতাড়ি হোক আপনার স্বামীর আততায়ীকে ধরতে পারব। মহিলা চুপ ছিলেন। এবার তিনি চোখ তুলে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আমার শরীরটা এমনিতেই ভালো না। কাল রাতে একটা পার্টিতে গিয়েছিলাম, এমনিতেই আমার ঘুম হয়নি। তার উপর সকাল সকাল এসে দেখি সবটা শেষ হয়ে গেছে। কি জানবার আছে আমাকে বলুন, তবে আমি যে খুব বেশি সাহায্য করতে পারবো তা মনে হয় না, কারণ খুনের সময় আমি উপস্থিত ছিলাম না। সে ব্যাপারে কোনো চিন্তা নেই, আমি আপনাকে বুঝেই প্রশ্ন করব। এরই মধ্যে দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনার দেখা হয়ে গেছে তো?
বডিটা এবার পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করি। কাল রাতের বডি, আরও বেলা হলে কিন্তু গন্ধ বেরোবে। হ্যাঁ দাসবাবু, আপনি সেটাই করুন, তবে আমি বাড়িতে উপস্থিত সবার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। আর ডাক্তার ও সুনয়না দেবীও আছেন তাদের মধ্যে। সবাইকে বসার ঘরে গিয়ে বসান, আমি একজন একজন করে ডেকে নেব। ব্যোমকেশের কথা তখনও শেষ হয়নি, তার মধ্যে একজন কনস্টেবল এসে জানায়, স্যার ছাদে আসুন একবার। আমরা ওই কনস্টেবলের সাথে সাথেই সিঁড়ি বেয়ে ছাদে এলাম। কনস্টেবল বলল, দেখুন স্যার, ভালো করে দেখুন। আমি যখন এই জায়গাটা পরীক্ষা করতে আসি, দেখতে পাই ছাদের দরজার ছিটকিনিটা খোলা, অর্থাৎ রাতেও এই দরজাটা খোলা ছিল, আর খুনিও হয়তো এখান দিয়েই সহজে ঘরে প্রবেশ করেছিল। ব্যোমকেশ দরজাটা ছেড়ে এবার সোজাসুজি এগিয়ে গেল ছাদটার দিকে। পুরো ছাদটাই ভালো করে পর্যবেক্ষণ করে একটা জায়গায় দেখলাম থেমে গেল, আর এবার একটু নিচু হয়ে জায়গাটা খুব ভালো করে দেখতে থাকলো। আমরা এগিয়ে যেতেই ব্যোমকেশের মুখে হাসি দেখতে পেলাম। সে বলল, দেখুন দাসবাবু, খুনি এই জায়গাটা দিয়েই ছাদে উঠেছিল আর খুন করে এখান দিয়েই নেমে ফিরে গেছে। এখনো খুনির হাতের রক্তের দাগ এখানে লেগে আছে। এই খুনির হাত কাঁচা দেখেই বোঝা যাচ্ছে। তাই বলা যায় না যে সুপক্ষ কাউকে দিয়ে খুন করানো হয়েছে, কারণ একটা ভালো খুনি কিছুতেই এরকম ক্লু ছেড়ে যাবে না। বাড়ির কার্নিশ বেয়ে পাইপটা দিয়ে ছাদে ওঠা সহজ কাজ, সুতরাং বলা যায় যে বাড়ির কেউ এই ছাদের দরজাটা খুলে রেখেছিল, যাতে খুনি বাবাজির আসতে কোনো অসুবিধা না হয়। দাসবাবু এবার চোখ বড় বড় করে বললেন, তার মানে ব্যোমকেশবাবু, আপনি বলতে চাইছেন বাড়ির কেউ? হ্যাঁ দাসবাবু, আপনি ঠিক ধরেছেন, প্রমাণ তো তাই বলছে। তবে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি, এটা নিচে গিয়ে বাড়ির কাউকে বলবেন না। আগে সবাইকে জেরা করে দেখি কার কি মনে আছে। আমরা ছাদ ছেড়ে এবার নিচে নেমে বসার ঘরে এসে বসলাম। ব্যোমকেশ বলল, একজন একজন করে বাড়ির সবাইকে পাঠিয়ে দিন দাসবাবু, আমার কিছু প্রশ্ন করার আছে। ব্যোমকেশ এবার আরামকে দাঁড়ায় বসে পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিল, তারপর ধোঁয়া ছেড়ে দিল বাতাসে। এরই মধ্যে দেখি পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলো একজন মাঝবয়সী মহিলা। আমি বুঝলাম ইনি এই বাড়িতে রান্না বান্নার কাজ করেন। ব্যোমকেশ ওনাকে একটা চেয়ার দেখিয়ে দিল, তারপর বসতে বলল। মহিলার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে, মুখের অবস্থা কাচুমাচু, যে কোনো সময় কেঁদে ফেলবেন। ব্যোমকেশ ওনার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কতদিন কাজ করছেন? আর কাল রাতে আদিত্যবাবু অর্থাৎ আপনার মনিবের মধ্যে কি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন? মহিলা সেই রকমই কাচুমাচু মুখ করে বলল, আমি এখানে কাম করতেছি তা 5 বছরেরও অপর। বাবু কি খাইবেন, ম্যাম সাহেব আসার পর তেনারা সব কিছু রান্নার দায়িত্ব আমার ওপরই দিয়েছিলেন। তা আপনাদের মেম কোনো রান্না জানেন না বলছেন? রান্নাঘরে ঢোকেনও না? তারা বড়লোক মানুষ, তাদের কি আর আমাগো মতো হাতা নুনতি নাড়লে চলে? এই রান্নার দিকটা আমি সামলাইতাম। তবে বাবু রাতের বেলা ওষুধ খাওয়ার আগে শুধুমাত্র গরম দুধ খেতেন। মেম ওই দুধ খান গরম করে নিয়ে যেতেন ওনার জন্য। আচ্ছা বুঝলাম। তা তোমার মনিব কি এই দুধ রোজ খেতেন? আর কাল রাতেও কি সেই দুধ পান করেছিলেন? আগে খেতেন না, তবে 3-4 মাস হলো ডাক্তারবাবু ওনারে কইছেন যে শরীরে শক্তির দরকার, তাই রোজ গরম দুধ খেতে। আর কাল রাতে তো মেম বাইরে বেরোনোর আগে বাবুরে দুধ দিয়েই গিয়েছিল, কারণ দুধটা আমি গরম করে মেমরি দিয়েছিলাম। মহিলার কথাটা শোনা মাত্র ব্যোমকেশ কি যেন একটা ভাবছিল। তার মাঝে তিনি বললেন, আমার কি হয়ে গেছে? আমি কি এখন আসতে পারি? এখনকার মতো আসতে পারেন, তবে যখন তখন দরকার পড়লে আবার ডেকে নেওয়া হবে। আর হ্যাঁ, তদন্ত চলাকালীন এই বাড়ির কেউই দূরে কোথাও চলে যেতে পারবেন না। আপনাদের দারোয়ান আর বাগানের মালিকে একসঙ্গে পাঠিয়ে দিন, আমি কথা বলব। মালি ও দারোয়ানের সাথে কথা বলে তেমন একটা কিছু সুবিধে হলো না, কারণ দুইজনই বলল কাল বিকেলের পর কেউই এই বাড়িতে আসেনি। শুধুমাত্র রাত 8টা নাগাদ সুনয়না দেবী গাড়ি করে পার্টির জন্য বেরিয়ে যায়। আর খুনি যে গেট দিয়ে প্রবেশ করেনি সেটা স্পষ্ট, কারণ মালি বলল বাগানের পাঁচিল সহজেই টপকে বাড়িতে প্রবেশ করা যায়। ব্যোমকেশ আর ওদের বিরক্ত করেনি, দুইজনকে নিরীহ লোক মনে হওয়ায় তাড়াতাড়ি ওদের ছেড়ে দিল। তারপর বলল ডাক্তারকে পাঠিয়ে দিতে। ডাক্তারবাবু আসার সাথে সাথেই ব্যোমকেশ চেয়ারটা দেখিয়ে দিয়ে ওনাকে বসতে বলল। শুভেন্দুবাবু, আপনি আদিত্য নারায়ণের হার্টের চিকিৎসার সঙ্গে যুক্ত তাও কত বছর হলো? বেশি না, ওই 3 বছর হবে। তবে উনি খুবই প্যানিক করতেন, তাই সপ্তাহে 1-2 বার আসতেই হতো।
তবে ওনার মতো মানুষকে যে কে খুন করবে সেটা তো বুঝলামই না। টাকার জন্য বা শত্রুতার জন্য করলে সেটা কে আমাদের কারো জানার প্রশ্নই ওঠে না। আর ব্যবসায়ী মানুষদের শত্রু থাকাটাও অস্বাভাবিক তো নয়। আর খুনি যদি বাড়ির কেউই হয় ধরুন। শুভেন্দুবাবু, আপনি কার দিকে ঠিক ইঙ্গিতটা করছেন আমি ধরতে পারছি, তবে তার উপর সন্দেহ করার উপযুক্ত কারণ কি আছে? কেন থাকবে না? ও ছেলে যে বাপকে একদম দেখতেই পারে না। কতবার তো আমার চোখের সামনে ওদের মধ্যে কথা কাটাকাটি লাগতো। ছেলের কাছে অগাধ টাকা থাকলেও বাপের পুরো সম্পত্তি হাতানোর জন্য সে খুন করতে পারে বই কি। আচ্ছা, বুঝলাম। তা আপনার তো তাহলে এই বাড়িতে এখন আসা বন্ধ। যার অসুখ সেই যখন নেই। ভদ্রলোক এবার একটু হেসে বললেন, আগে তবে আমি এখন ঠিক করেছি একটা নিজস্ব প্রাইভেট নার্সিং হোম খুলে সেইখানেই চিকিৎসা শুরু করব। এখন কলকাতা শহরে ছোটোখাটো ওই রকম কত না নার্সিং হোম, মানে প্রাইভেট নার্সিং হোম গজিয়ে উঠেছে। ওই তেমনই একটা করে আর কি। ব্যোমকেশের মাথায় এবারে ভ্রুকুটি দেখতে পেলাম। ও বলল, সে তো অনেক টাকার ব্যাপার ডক্টর অধিকারী। হঠাৎ? হ্যাঁ, হঠাৎ করেই বলতে পারেন। বাবার গ্রামে প্রচুর জমি জমা ছিল। বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে ওই সবগুলোই বেচে দিলাম। হাতে টাকাও পেয়েছে কিছু, সেটা দিয়েই ব্যবস্থাটা সারবো ভাবছি। আচ্ছা ডক্টর অধিকারী, এখনের মতো আপনার ছুটি। তবে আমার না মাঝে মাঝে একটা বুকের ব্যথা হয়। আপনার ওখানে যাব না হয় একবার দেখাতে। ডক্টর অধিকারী পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, এনি টাইম ইউ ক্যান কল মি, আই এম হিয়ার ফর ইউ। লোকটা এবার চেয়ার ছেড়ে উঠে বেরিয়ে গেল। আমি ব্যোমকেশের দিকে হাসি মুখে বললাম, তা বুকে ব্যথাটা কবে আবার বাড়বে বলে তোমার মনে হচ্ছে ব্যোমকেশ? ডক্টরবাবুর চেম্বারে একবার যেতে হবে বলে মনে হচ্ছে আমার। ব্যোমকেশ হেসে বলল, চেম্বারে নয় ভাইয়া, সোজা ডাক্তারের বাড়ি যেতে হবে। দেখলে না, বলে গেল এনি টাইম। সেটা সদ্ব্যবহার করতেই হয়। আমরা নিজেদের মধ্যে কথা বলছি, এমন সময় বাইরে থেকে একটা মিষ্টি গলার মহিলা কণ্ঠ শুনতে পেলাম। ভিতরে আসতে পারি ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ দাঁড়িয়ে বলল, আসুন আসুন সোনায়না দেবী, আপনার বাড়িতে আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হচ্ছে। আর বলি বলুন তো। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করুন। তা আমি শুনলাম আপনি রোজ রাতে শোয়ার আগে আতিথ্যবাবুর জন্য নিজে দুধ গরম করে নিয়ে যেতেন, কিন্তু কাল শুধু শুনলাম দুধটা গরম রান্নার লোক করলেও দিতে আপনি গিয়েছিলেন। সেটার কারণ জানতে পারি? এটা একটা অবান্তর প্রশ্ন ব্যোমকেশ বাবু। একটা মেয়ে নিশ্চয়ই পার্টিতে যাওয়ার আগে তৈরি হয়ে হেসেলে দুধ গরম করতে যাবে না। আরে দুধটা গরম করে আনলেও দিতে তো আমিই যাই। আচ্ছা, সেটা বুঝতে পারলাম, তবে আপনি কোন পার্টিতে গিয়েছিলেন সেটা আমার জানা কিন্তু অত্যন্ত দরকারি। মহিলা একটু মুখটা গম্ভীর করে বলল, মিডনাইট রাইটার্স ক্লাব। আমার রাতে বান্ধবীদের সাথে নাইট ক্লাবে যাওয়ার অভ্যাস আছে, কাল ওখানেই গিয়েছিলাম। তা আদিত্যবাবু এটা সব জানতেন? হ্যাঁ, না জানার কি আছে। ওনার সাথে বিয়ের আগেই তো আমার কথা হয়েছিল যে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। উনি তো এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি। আর জোর খাটানো আমার উপর কখনই সম্ভব নয় মিস্টার ব্যোমকেশ। খুনের ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন? সুনয়না দেবী একটু ভেবে চিনতে বললেন, সেই রকম কাউকে তো আমার জানা নেই, তবে বনবিহারী দত্ত নামের এক ব্যবসায়ী ওনার থেকে প্রচুর টাকা ধার নিয়েছিলেন ব্যবসার জন্য। পরে জানতে পারি লোকটা ব্যবসায় দেউলিয়া হয়ে গেছে। লোকটাকে উনি টাকা ফেরত দিতে বলায় উনি সোজাসুজি না করে দেন। তবে ওর একটা বাড়ি আছে, সেটাই আমার স্বামী টাকার বদলে নেবেন বলেছিলেন। তার যদি ক্ষোভ থাকে আর টাকা শোধ না দিতে হয়, তার জন্য সেও নিশ্চয়ই সহজে খুন করতে পারে। আপনার সব প্রশ্নের জবাব আমার দেওয়া হয়ে গেছে আশা করি। এখন আমি আসি, প্রচন্ড ক্লান্ত আমি। শেষ প্রশ্ন, শুনলাম আদিত্য নারায়ণের উইল অনুযায়ী আপনি তো এখন এই বাড়িরও 5 কোটি টাকার মালিক। তবে আদিত্য নারায়ণের ছেলের সঙ্গে আপনার কোনো? মহিলার দেখলাম এবার সাদা ফর্সা গালগুলো রাগে লাল হয়ে উঠেছে। দেখুন মিস্টার ব্যোমকেশ, আমি স্ত্রী হিসেবে যেটা পাওয়ার সেটা আদিত্যবাবু আমাকে দিয়ে গেছেন। আর কে কি পেলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নমস্কার। মহিলা উঠে হন হন করে বেরিয়ে গেল।
আমরা এবার উঠে পড়লাম। ব্যোমকেশ বাইরে দাসবাবুর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনার এখন দুটো কাজ। প্রথম, বনবিহারী দত্ত নামক একটি লোক যে আদিত্য নারায়ণের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তার বাড়ির ঠিকানা খুঁজে বার করুন। দ্বিতীয়, আদিত্য নারায়ণের ছেলের সঙ্গে আবার দেখা করাটা আমার অত্যন্ত প্রয়োজনীয়, তাই বিকেলের আগেই ওকে কল করে ওর বাড়িতেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমি যাব। এইটুকু বলে ব্যোমকেশ আর আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। 3টে পুলিশ জিপ দাঁড়িয়েছিল। ব্যোমকেশকে দেখে একটা এগিয়ে এলো। রাস্তায় ব্যোমকেশ কোনো কথা বলল না, ও এখন মৌনব্রত অবলম্বন করেছে। আমি একবার জিজ্ঞেস করলাম, তুমি কি ডাক্তারকে সন্দেহ করো? আমার তো লোকটাকে বেশ নিরীহ গোছের বলেই মনে হলো। সে খালি হাসি হাসি মুখে বলল, লোকটা গভীর জলের মাছ ভাইয়া, কথা শুনে মনে হলো। তবে তদন্ত শেষ না হওয়া অব্দি সন্দেহের তালিকায় কেউ বাদ পড়বে না। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 12টার বেশি বেজে গিয়েছিল, তাই আর দেরি না করে স্নান টান করে খেয়ে দিয়ে নিলাম। দুপুরে ব্যোমকেশ দেখলাম খাবার টেবিলে স্পিকটি নট। ওকে এখন ঘাঁটিয়ে লাভ নেই। তেমন একটা কঠিন কেস হলে ব্যোমকেশের মাথার মধ্যে তখন কি যে চলে কেউই জানে না। আজ দুপুরে খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়েছিল, তাই বিছানায় পড়ার সাথে সাথেই চোখটা কেমন যেন লেগে গেল। ঘুম যখন ভাঙল তখন পুটিরামকে জিজ্ঞেস করে জানতে পারলাম বিকেলের দিকে দাসবাবু নাকি ফোন করে বনবিহারী দত্তের বাড়ির ঠিকানা দেয়, তাই ও তাড়াতাড়ি তৈরি হয়েই বেরিয়ে পড়েছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। ভালো কেস হলে সেটার কোনো ব্যাপারে অনুপস্থিত থাকাটা আমার খুব একটা ভালো লাগে না। ওর ঘরে গিয়ে দেখলাম খাটের উপর ওর কালো ডায়েরিটা পড়ে আছে। আমি জানি এটা ব্যোমকেশের পার্সোনাল ডায়েরি। রহস্যের সমাধান করতে আর কিছু কিছু সংকেত লিখতে এটাও ব্যবহার করে। সেটাই তুলে নিয়ে দেখতে লাগলাম। সেখানে একটা সাদা পাতায় স্পষ্টভাবে লেখা আছে কিছু প্রশ্ন, যেমন 1 নম্বর, আদিত্য নারায়ণের মার্ডারটা কি প্রিপ্ল্যান্ড? 2 নম্বর, রাতের বেলা ছাদের দরজা খুলে রাখল কে? 3 নম্বর, কেন সুনয়না দেবী সেই দিনই দুধ গরম না করে শুধু সেটা দিতে গিয়েছিলেন? 4 নম্বর, ডক্টর অধিকারী লোকটা প্রভাস নারায়ণকে পছন্দ করে না কেন? 5 নম্বর, অ্যালপ্রাজোল্যাম। 6 নম্বর, শার্প কাট। 7 নম্বর, বনবিহারী বাবু খুন করলেও বা করালেও তার সম্ভাবনা কতটা? প্রশ্নগুলো দেখে মনে হলো এখানে অ্যালপ্রাজোলাম বলা হয়েছে কেন? আমি তো জানতাম এটা এক ধরনের ঘুমের ওষুধ। তার মানে কি আদিত্য নারায়ণকে আগে থেকেই ঘুম পাড়ানো হয়েছিল? আর শার্প কাট ওটা আবার কি? ভেবেও কোনো কিছুই কিনারা করতে পারলাম না। তাই ঠিক করলাম ব্যোমকেশকে জিজ্ঞেস করব, আর বনবিহারী লোকটা যে কেমন তাও বুঝতে পারা যাবে। ব্যোমকেশ যখন ফিরিল তখন প্রায় 8টা বেজে গেছে। ওর নিজের ঘরে আসতেই আমি ওকে বললাম, তুমি তো ভালোই আছো ব্যোমকেশ, কেসটা এখন জমে উঠেছে আর সঙ্গে সঙ্গে তুমি একা একা কাজ শুরু করে দিয়েছো। আমি দেখলাম দুপুরে তুমি ঘুমোচ্ছিলে, তাই তোমাকে আর ডাকলাম না ভাইয়া। ওইসব ছাড়ো, বনবিহারী বাবুকে দেখে কি বুঝতে পারলে? ব্যোমকেশ একটা হাঁপ ছেড়ে বলল, যা বুঝলাম লোকটার অবস্থা এমনিতেই ভালো না, কারণ প্রায় 10-12 দিন হলো ভদ্রলোক পা ভেঙে প্লাস্টার করে বাড়িতে পড়ে আছেন, আর টাকা দিয়ে খুন করাবেন সেই অবস্থা এখন ওনার নেই। ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম তিনি এখন পুরোপুরি দেউলিয়া। বললেন যে ওনার এই বাড়িটাই বিক্রি করে যা পাবেন তা দিয়ে আদিত্য নারায়ণের ছেলেকে ওনার ধারের টাকা শোধ করে দেবেন আর নতুন ব্যবসা খুলবেন সুস্থ হয়ে। আমি একটু ভেবে বললাম, লোকটা যদি ধরো পায়ে প্লাস্টার বেঁধে পা ভাঙার নাটক করে? ঘরের মধ্যে ওষুধপত্র আর পা নিয়ে উঠতে গিয়ে লাঠির ব্যবহার সবটাই আমি নিজের চোখে দেখে এলাম, তাই সহজেই বলা যায় যে উনি এই খুন করেননি। তবে বলছো ব্যোমকেশ, সাসপেক্ট লিস্ট দিয়ে বনবিহারী দত্তকে বাদ দেওয়া চলে? হ্যাঁ বলতে পারো, তবে তুমি যদি ওই ফেলুদার বাদশাহী আংটির গল্পের ওই বনবিহারী বাবুর কথা চিন্তা করে ওনাকে এতক্ষণে অপরাধী সাজিয়ে বসে আছো মনে মনে, তাহলে কিন্তু সেটা ভুল। আমি বুঝলাম ব্যোমকেশ আমার সাথে ঠাট্টা করছে, কারণ ওর মুখে তখনও লেগে আছে একটা হাসি। কাল দুপুরবেলার দিকে একবার বুকে ব্যথা উঠতে পারে বলে মনে হচ্ছে। ব্যোমকেশ আর কিছু বলল না, খালি হাসল। রাতে আর এই ব্যাপারে তেমন একটা কোনো কথা হয়। শুধু রাতে খাওয়া দাওয়ার পর দাসবাবু ফোন করে জানান, প্রভাস নারায়ণ কাল বাপের ঘাট কাজ করতে গঙ্গায় যাচ্ছেন দিনের বেলা, তাই ওনাকে বাড়িতে পাবেন সন্ধ্যার পর।
বলে দাসবাবু প্রভাস নারায়ণের বাড়ির ঠিকানাটা বলেছিল। আমি তা একটা কাগজে লিখে রাখি। পরদিন সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 9টা বেজে যায়। সাধারণত এত বেলা অবধি শোয়ার অভ্যেস আমার নেই, তবে জানি না আজ কি হলো। বাইরে বেরিয়ে জানতে পারলাম ব্যোমকেশ ঘণ্টাখানেক আগেই বেরিয়ে গেছে। এবারেও ভীষণ আফসোস হলো। কিন্তু ডাক্তারবাবুর বাড়ি তো দুপুরবেলা যাওয়ার কথা ছিল, আর প্রভাস নারায়ণের বাড়ি সন্ধ্যাবেলা। তবে ব্যোমকেশ এখন গেল কোথায়? এসব নানা কথা ভাবতে ভাবতে দুপুর গড়িয়ে এলো। ব্যোমকেশ বাড়ি ফিরলে দুপুরের খাওয়াটা একসাথেই সারলাম। মৃদু হেসে বললাম, তুমি একা একাই ডাক্তার দেখিয়ে চলে এলে? এদিকে আমারও তো শরীরটা কেমন যেন একটু করছিল। প্রত্যুত্তরে ব্যোমকেশ হালকা হাসল, তারপর বলল, না না, ডাক্তার দেখানোর সুযোগ তোমার আমার দুজনেরই হাতেই এখনো আছে। আমি কিছু অন্য কাজ মিটিয়ে এলাম। তাড়াতাড়ি খেয়ে নাও ভাইয়া, তারপর বেরোতে হবে। সাথে সাথেই উৎসুক হয়ে উঠলাম। খাওয়া শেষ করে ব্যোমকেশ ডক্টর শুভেন্দু অধিকারীকে একটা টেলিফোন করে আমরা আসছি সেটা জানিয়ে দিল। আধা ঘন্টার মধ্যেই ওনার বাড়িতে পৌঁছলাম। বাড়ির সাথে লাগোয়া একটা ছোট্ট কেবিনও রয়েছে, কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ায় তা এখন বন্ধ। উনি নিজের ঘরেই একটা সোফায় আমাদের বসালেন, তারপর মুখোমুখি একটা চেয়ার টেনে বসে বললেন, বলুন ব্যোমকেশ বাবু, কি সমস্যা আছে? ওই যে বলেছিলাম বুকের ব্যথা, ওই সমস্যাতেই আসা। দেখুন, বুকে ব্যথার বহু কারণ থাকতেই পারে। হজমের সমস্যা, পাচনতন্ত্রের সমস্যার জন্যও কিন্তু বুকে ব্যথা হয়। যেমন ধরুন ওই গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস। আবার ফুসফুসজনিত সমস্যার কারণেও কিন্তু হতে পারে, স্পেশালি ওই বাম ফুসফুস। তাই আপনার এই ব্যথাটা কবে থেকে আছে আর তার ধরনটা কীরকম সেটা যদি একটু বলেন তাহলে হয়তো একটু সুবিধা হয় বুঝতে। এরই মধ্যে ব্যোমকেশ সোফা ছেড়ে উঠে গেছে। দেওয়ালে কয়েকটা পেন্টিং ঝোলানো রয়েছে, যেগুলো সম্ভবত ডক্টর শুভেন্দু অধিকারীরই আঁকা। নিচে তার স্বাক্ষর করা রয়েছে। সে সেগুলোকেই পর্যবেক্ষণ করার নামে ঘরের সবকিছুর উপরেই অল্প বিস্তর চোখ বোলাচ্ছে। সে ওভাবেই বলল, আপনার হাতের আঁকাগুলো কিন্তু খুব সুন্দর। মানে ধন্যবাদ ধন্যবাদ। তবে আপনার ব্যাপারটা আসলে এই কেসটা তো ভীষণই ট্র্যাজিক। এত চিন্তা মাথায় নিয়ে টেনশন থেকে যদি বুকে ব্যথা হয় সেটাও কি অস্বাভাবিক? বলেই সে আর চোখে শুভেন্দুবাবুর দিকে তাকালো। এবার তিনি একটু অপ্রতিভ হয়ে বললেন, মানে? এরই মধ্যে ব্যোমকেশ আশেপাশের কিছু কিছু জিনিস ঘাঁটাঘাঁটি করে দেখতে শুরু করেছে, একরকম তল্লাশির মতো করে। শুভেন্দুবাবু ব্যস্ত হয়ে বলে উঠলেন, ও কি, আপনি আবার ওইসব ঘাঁটাঘাঁটি করছেন কেন? আপনার কি আদৌ কোনো সমস্যা আছে মশাই? ব্যোমকেশ যেন সেসবে কর্ণপাতই করে না। পাশের ড্রয়ারটা টেনে সেটা একটু হাতড়িয়ে একটা লিপস্টিক বার করে বললেন, কি আপনার কাছে এটা কি করছে? আপনি তো সম্ভবত ব্যাচেলর। দেখলাম শুভেন্দুবাবু একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে কি যেন একটা ভেবে মুখটা হাসি হাসি করে বললেন, ওটা আসলে আমি একজনের জন্য কিনেছিলাম, এখনো দেওয়া হয়নি। এটা ঠিক যে আমি ব্যাচেলর, তবে কেউ আছে যে এই সাদা কালো জীবনেও রঙের সমাহার ঘটিয়েছে বলতে পারেন। দেখেই যখন ফেলেছেন তবে আর লুকিয়ে লাভ কি বলুন? বাহ, শুনে ভালো লাগলো। ব্যোমকেশ যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে বলল, আপনার বলা প্রথম কারণটাই ঠিক মনে হচ্ছে। কারণ কদিন ধরে খাওয়ার ভীষণই অমর্জিতয়ম হয়েছে। তার উপর একটা বদ্ধেকুড়ো দিচ্ছে সমানে, সঙ্গে কিছু খেতেও ইচ্ছে করছে না। পেটটা কেমন যেন ভার ভার লাগছে। আমার হালকা হাসি পেয়ে গেলেও নিজেকে সংবরণ করলাম। ওই তো, তাহলে তো সব কিছু একেবারে পরিষ্কারই হয়ে গেল। আমি ওষুধ আর খাওয়ার সময়টা লিখে দিচ্ছি, এগুলো 1 সপ্তাহ চালান। আশা করি বেশ সুস্থ বোধ করবেন। আর হ্যাঁ, সাথে বেশি করে জল অবশ্যই খাবেন, কেমন? ওষুধও উনিই দিয়ে দিলেন। তারপর ফিস দিতে গেলে উনি তা প্রত্যাখ্যান করলেন, শুধু বললেন, আপনি ভীষণ মহৎ একটা কাজ করছেন, আপনার জন্য আমি এটুকু করতেই পারি। এটুকু কথোপকথনের পর আমি আর ব্যোমকেশ বেরিয়ে আসি। বাড়ি ফেরার কথা ছিল, কারণ প্রভাস নারায়ণের সাথে দেখাটা সন্ধ্যের আগে সম্ভব নয়। কিন্তু ব্যোমকেশ হঠাৎ বলল, একবার আদিত্যবাবুর বাড়ি থেকে ঘুরে আসি চল, ওখান থেকে সোজা ওনার ছেলের বাড়িতে যাওয়া যাবে। আমার উত্তরের অপেক্ষা না করেই সে যাওয়ার উদ্যোগ নিল। অগত্যা আমিও পিছু নিলাম। আদিত্যবাবুর বাড়ির সামনে একজন পুলিশ কনস্টেবল মোতায়েন ছিল।
তার সাথে কিছু কথা বিনিময় করে আমরা ভিতরে ঢুকলাম। ব্যোমকেশ তাকেও নিয়ে এলো, সঙ্গে সুবিধে হবে বলে। সে গিয়ে আদিত্যবাবুর ঘরটা আবার খুলে দিল। ব্যোমকেশ ভালো করে আর একবার গোটা ঘরটার তল্লাশি নিল। তারপর কি একটা বস্তু হাতে পেয়ে খুব উৎসাহের সাথে বলে উঠল, এই তো পেয়েছি। এতক্ষণে সুনয়না দেবীও শশব্যস্ত হয়ে এসে হাজির হলেন। তিনি বললেন, কি ব্যাপার অজিতেশ বাবু, গতকাল তো আপনি দেখে গেলেন সব। হ্যাঁ, তবে কিছু জিনিস এখনই মনে পড়লো, তাই একবার এলাম। তবে আমি বেশিক্ষণ নেব না। বলেই কি যেন ভেবে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই বাড়িতে আর কারোর ঘুমের সমস্যা আছে? মানে আর কেউ ঘুমের ওষুধ খায়? না, একমাত্র আমার স্বামী খেতেন। আপনি তার মানে কোনোদিনই খাননি বলছেন, তাই তো? না, কিন্তু এসব কথার মানে কি? তেমন কিছুই না, আমি আপনার ঘরটা একবার দেখতে চাই। ব্যোমকেশ বাবু, আমি এমনিতেই এতটা সমস্যার মধ্যে রয়েছি। এই ঘটনাটা ঘটার পর থেকে আমি প্রায় বিপর্যস্ত। গতকাল থেকে আমি ঠিকভাবে বিশ্রামও করতে পারিনি। এই সব একটু, আর তার মধ্যেই আপনারা। তার ঘরটাও এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখে পড়লো একটা লিপস্টিক। হঠাৎই খেয়াল হলো এই এই একই ধরনের লিপস্টিক ডক্টর শুভেন্দু অধিকারীর কাছেও ছিল। ব্যোমকেশ যখন হাতে নিয়ে প্রশ্ন করেছিল, আমি তখন লক্ষ্য করেছিলাম। আমি তাকে ডাকলাম, ব্যোমকেশ। সে আমার দিকে ফিরতেই আমি লিপস্টিকটা হাতে তুলে দেখালাম। সে এগিয়ে এসে সেটা আমার হাত থেকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে সুনয়না দেবীর উদ্দেশ্যে প্রশ্ন করল, মিসেস সুনয়না, এটা খুব একটা বেশি ব্যবহার হয়নি দেখে যা মনে হচ্ছে, হয়তো কয়েকদিন আগেরই কেনা। আপনি কি লিপস্টিকই ব্যবহার করেন শুধু? হ্যাঁ, তবে আগেরটা কোথায় রেখেছি আমার খেয়াল নেই। সেটা পাচ্ছিলাম না বলেই কদিন আগে এটা কিনেছিলাম। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে আমার লিপস্টিকের সাথে এই কেসটার কি সম্পর্ক? আই মিন, ইটস টু মাচ না? হয়ে গেছে আপনার দেখা? না, তেমন কিছুই না। সরি টু বদার ইউ। এখন আমরা আসি। বাইরে এসে মাথায় অনেকগুলো চিন্তা ঘুরতে লাগে। লিপস্টিকের ব্যাপারটা কাকতালীয় হতে পারে এমনটা আমার তো মনে হয় না। সেটাই বলতেই যাচ্ছিলাম, দেখলাম ব্যোমকেশ তার বুক পকেট থেকে একটা প্রেসক্রিপশন আর একটা ওষুধের ছোট ডিপে বের করে নিজের প্যান্টের পকেটে সুরক্ষিত রাখল। অদ্ভুত ব্যাপার এটা যে এগুলো তো ডক্টর অধিকারীর একটু আগে দেওয়া ওষুধ বা প্রেসক্রিপশন নয়। তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করায় প্রত্যুত্তরে সে মৃদু হাসল। ততক্ষণে প্রায় অন্ধকার হয়েই এসেছে। আমরা এগোলাম প্রভাস নারায়ণের বাড়ির উদ্দেশ্যে। আগে থেকেই কথা বলা ছিল। সেখানে পৌঁছলে প্রভাস নারায়ণ আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। তারপর নিজেই বললেন, ব্যোমকেশ বাবু, আমি জানি আমার বাবার সাথে আমার সম্পর্ক কখনোই ভালো ছিল না। আর আমার মা মারা যাওয়ার পর থেকে সবটা যেন অবনতির চরম সীমায় পৌঁছে যায়, বুঝলেন তো? হ্যাঁ, আমার রয়েছে কিছু খারাপ স্বভাব, কিছু খারাপ অভ্যাস, কিন্তু কি করব বলুন তো? মায়ের অবর্তমানে আমি বাবাকে একটু কষ্ট পেতে দেখিনি, জানেন তো। অন্যদিকে আমি সারাটাক্ষণ মায়ের অভাব বোধ করতাম। তারপর বাবা বেছে বেছে একটা মহিলাকেও এনে চটালেন। হা, ওই দিনের পর থেকে না, বাবার প্রতি সম্মানটা পুরোপুরি উঠে যায়। কিন্তু কিন্তু বাবা তো প্রতিবাদে ঘর ছেড়েছি, আলাদা থাকি, স্বেচ্ছাচারী জীবন কাটাই। কিন্তু আমি কখনো বাবার ক্ষতি চাইনি। সর্বক্ষণ রাগ ধরতো লোকটার উপর, ভীষণ রাগ ধরতো। তবে যখন সেদিন দেখলাম রক্তাক্ত বিছানাটা, নিথর দেহটা আর জ্বলন্ত চিতা, তখন মুহূর্তে না, সব অনুভূতিগুলো চাপা পড়ে গেল। আর মনে হলো এটা ঠিক হয়নি। যেই করে থাকুক তার চরম থেকে চরম শাস্তি পাওয়া উচিত। আর আমি মন থেকে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি নিজের এতটা সময় দিচ্ছেন এই কেসটার পিছনে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি আমার বাবার খুনিকে খুঁজে বের করতে পারেন তবে আমি আপনার উপযুক্ত পারিশ্রমিক দেব। কিন্তু অপরাধীর শাস্তি আমার চাই। নিশ্চয়ই হবে, আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। বরং সেই দিকে আমরা অনেকখানি সুরাহা করতে পেরেছি। সেই খবরটা দিতেই আমার এখানে আসা। সত্যি বলতে আপনার উপরও সন্দেহ ছিল, তবে কিছু কিছু প্রমাণ এখনো অন্য কথা বলছে। বাহ, এ তো সুখবর। এই সুখবরটা তো ওই মহিলাটাকেও জানাতে হবে। যতই হোক উনি আমার বাবার বিধবা বলে কথা। হা, আসলে আমি এখন ওই বাড়ি থেকেই হয়ে আসছি।
আমি ব্যোমকেশ কিছু বলতেই যাচ্ছিল, প্রভাসবাবু মাঝে বলে উঠলেন, ও তা মহিলা এখনো আছেন না গেছেন? মানে সকালে তো শুনছিলাম মহিলা নাকি এতটাই শোকাহত যে ওই বাড়িতে আর থাকতে পারছেন না, হয়তো বাবার বাকি বাড়িগুলোর কোনোটায় গিয়ে থাকবে, তার জন্য তো জোরাজুরি চলছিলই। এই কথাটা শোনার পর ব্যোমকেশের মুখ মুহূর্তে অপ্রতিভ হয়ে গেল। সে উৎকণ্ঠা নিয়ে বলে উঠল, কি বললেন? আপনি ঠিক জানেন? হ্যাঁ, তেমনটাই শুনলাম। ব্যোমকেশ হঠাৎ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। সোফা ছেড়ে উঠে কিছু সেকেন্ডের জন্য ঘরের এদিক ওদিক পায়চারি করে বলল, টেলিফোন কোথায়? আপনার টেলিফোন কোথায়? এখনই একটা ফোন করতে হবে। ব্যোমকেশের এমন হঠাৎ ব্যস্ততায় প্রভাসবাবুও খানিকটা ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ উঠে তড়িঘড়ি করে ব্যোমকেশকে টেলিফোনটা দেখিয়ে দিলেন। ব্যোমকেশ রিসিভারটা তুলে তাড়াতাড়ি কিছু নাম্বার ডায়াল করল। তারপর অপরপক্ষ ফোনটা ধরতে সে বলল, দাসবাবু, আপনি এক্ষুনি আদিত্যবাবুর বাড়িতে পৌঁছন। দেরি হয়ে গেলে খুনিকে আর পাওয়া যাবে না। কুইক, আমি ওখানেই মিট করছি। ব্যোমকেশ যে কি বলতে চাইল সেটা আমার কাছে এখন অনেকটাই স্পষ্ট। সে একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, আমিও পিছু নিলাম। আর ঘটনার তাৎপর্য অনুভব করতে পেরেই বোধ হয় প্রভাসবাবুও আমাদের সাথে যোগ দিলেন। বাইরে ওনার গাড়ি ছিল, উনি সেটা স্টার্ট দিয়ে আমাদের বললেন, তাড়াতাড়ি বলুন, হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আর ব্যোমকেশ তৎক্ষণাৎ গাড়িতে চড়ে বসলাম। আমাদের গাড়ি দ্রুত বেগে ধেয়ে চলল আদিত্যবাবুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা যখন পৌঁছলাম তখন কনস্টেবল জানালো যে কি একটা ওষুধ এনে দেওয়ার জন্য সুনয়না দেবী তাকে অনেক করে অনুরোধ করে। বাড়িতে কারো পক্ষেই এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় সেটা বোঝায়। শেষে মিনিট পাঁচেকের ব্যাপার ভেবে সে সেটা আনতেও যায়, কিন্তু এসে সুনয়না দেবীর খোঁজ করে জানতে পারে সে বেরিয়ে গেছে। আর এটা প্রায় আধ ঘন্টা আগের ঘটনা। দাসবাবু ঝাঁঝিয়ে উঠলেন, এতটা কেয়ারলেস কি করে হতে পারো তুমি? এই জন্য এখানে পোস্টিং দেওয়া হয়েছিল? তুমি জানো এর জন্য আমি তোমায় সাসপেন্ড করতে পারি। ব্যোমকেশ মাঝে বাদ সেধে বলল, দাসবাবু, এখন এসব করার সময় নেই, এখনো দেরি হয়নি। আমরা চেষ্টা করলে ওনাকে এখনো ধরতে পারি। আমাদের এক্ষুনি ডক্টর শুভেন্দু অধিকারীর বাড়ি যেতে হবে। চলুন। আমরা প্রভাসবাবুর গাড়িতে বসলাম, আর আমাদের গাড়ির পেছনেই দাসবাবু তার দুজন সহকর্মীকে নিয়ে জিপে আসতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ডক্টর অধিকারীর বাড়ির রাস্তায়। তবে বাড়ির কাছাকাছি যেতেই দেখলাম তার হোয়াইট ক্যাডিলাক গাড়িটা দ্রুত বেগে বেরিয়ে গেল। ব্যোমকেশ প্রভাসবাবুকে উদ্দেশ্য করে বলল, ফলো করুন, ফলো করুন। প্রভাসবাবুর গাড়ি গতিবেগ আরও খানিকটা বাড়িয়ে পিছু নিলেন ডক্টর অধিকারীর গাড়িটি। দাসবাবু একই কাজ করলেন। মিনিট খানেকের মধ্যেই আমরা এসে পড়লাম হাইওয়েতে। প্রবল গতিবেগে ছুটে চলেছে ডক্টর অধিকারীর হোয়াইট ক্যাডিলাক। তার থেকে বেশ খানিকটা তফাতে আমাদের তথা প্রভাসবাবুর ইম্পোর্টেড গাড়ি ফোর্ড সিয়ারা, আর তার একটু পেছনেই দাসবাবুর জিপ। দাসবাবু একটা চোঙাকৃতি মাইক্রোফোন নিয়ে চিৎকার করে বলে চললেন, ডক্টর অধিকারী, পালিয়ে কোনো লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন। পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। ডক্টর অধিকারী, আপনি ধরা পড়ে গেছেন। কিন্তু ডাক্তার অধিকারীর গাড়ি আসতে হওয়ার পরিবর্তে নিজের গতিবেগ আরও খানিকটা বাড়িয়ে দিল। ব্যোমকেশ বিড়বিড় করে বলল, এভাবে কিছুই হবে না। তারপর গাড়ির আওয়াজকে খানিকটা ছাপিয়ে গলা চড়িয়ে প্রভাসবাবুর উদ্দেশ্যে বলল, আমাদের গাড়িটার সামনেটার একদম পেছনেই আছে। আপনি একটু ডান পাশ দিয়ে চলুন, রাইট সাইডের লেনে। ব্যোমকেশ বাবু, গাড়ি যথেষ্ট স্পিডে আছে, এর থেকেও স্পিডে বাড়িয়ে ওভারটেক করা ভীষণ মুশকিল। আমি ওভারটেক করতে বলিনি, আপনি শুধু পাশের লেনে নিয়ে চলুন, আমার একটু জায়গা দরকার। অগত্যা প্রভাসবাবু গাড়িটা সোজাসুজি পেছনে না রেখে খানিকটা ডান পাশে সরিয়ে আনলেন। ডক্টর অধিকারীর গাড়িটা যেন একটু একটু করে আরও দূরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমায় ও প্রভাসবাবুকে অবাক করে দিয়ে ব্যোমকেশ পকেট থেকে তার রিভলভারটা বের করল। ও যে এটাও সাথে নিয়ে এসেছিল তা আমি জানতামই না। গাড়ির বাঁদিকের কাঁচটা নামানোই ছিল। ব্যোমকেশ বাঁ হাতে রিভলভারটা নিয়ে সম্পূর্ণ হাতটা ওর মাথার কিছুটা অংশ গাড়ি থেকে বের করলো। তারপর 3 সেকেন্ড লক্ষ্য স্থির করে গুলি চালালো। সাথে সাথেই ডক্টর অধিকারীর গাড়ির পেছনের একটা চাকা বার্স্ট করলো। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরে ধাক্কা মারল পাশের একটি পোস্টে। আমাদের গাড়ি ও তার কাছাকাছি গিয়েই থামল। আমরা প্রত্যেকেই তড়িঘড়ি করে নেমে পৌঁছলাম অ্যাক্সিডেন্টের কাছাকাছি। গাড়ির বনেট থেকে সমানে ধোঁয়া বেরোচ্ছে। গাড়ির দরজা অনায়াসেই খোলা যায়। গাড়িতে বসেছিলেন
ডক্টর অধিকারী ও সুনয়না দেবী। ভাগ্যক্রমে দুজনের কারোরই তেমন চোট আসেনি, শুধু ঘটনার আকস্মিকতায় হিতাহিত জ্ঞান হারিয়েছে। দাসবাবু তার দুই সহকর্মীকে জিপটা দিয়ে পাঠিয়ে দেয় থানায় খবর দেওয়ার জন্য, যাতে তারা এই গাড়িটার যথাসাধ্য ব্যবস্থা করতে পারে এবং তারপরই যেন তারা ডক্টর অধিকারীর বাড়িতে হাজির হয়। আমরা 6 জন প্রভাসবাবুর গাড়িতে করে আসি ডক্টর অধিকারীর বাড়ি। সেখানে একটু জল খেয়ে ও বাতাস পেয়ে সুনয়না দেবী এবং তিনি দুজনেই সম্বিত ফেরেন। তারপর বলতে থাকেন, বিশ্বাস করুন, আমরা পালিয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমরা কিচ্ছু করিনি আমরা। হ্যাঁ, বিশ্বাস করুন, আমার স্বামী সদ্য মারা গেছেন। এখানে থাকলেই সম্পর্কটা কেউ মেনে নিত না, তাই বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছিলাম। কিন্তু খুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি সত্যি বলছি। ব্যোমকেশ এবার একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই বলল, ও তাই বুঝি? তা আমি তো খুনের ব্যাপারে কিছুই বলিনি, আর আপনারা খুন করেছেন বলেই যে আপনাদের ধরা হচ্ছে এমনটাও বলা হয়নি। তবে এই কথাটা শুনে দুজনেই থম মেরে যান। ব্যোমকেশ আরও বলে, এবার তো সত্যিটা স্বীকার করে নিন, নাকি আমাকেই বলতে হবে? ও ভাবলো কি করে যে ওর মতো একটা মানুষের সাথে আমার মতো একটা মেয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে? আমি তো টাকার জন্য বিয়েটা করেছিলাম, সেটাও বেঁচে থাকতেই পাই অথবা মরে গেলে, হু কেয়ারস? বাহ, এই তো কি সুন্দর স্বীকারোক্তি। দাসবাবু, পুলিশ আর কতক্ষণে আসছে? আদিত্য নারায়ণ রায়কে খুনের ষড়যন্ত্র, খুন করার অপরাধে এনাদের গ্রেফতার করতে হবে। খানিকক্ষণের মধ্যেই এসে পড়বে, কিন্তু নিশ্চিত হলেন কি করে সেটা তো বলুন। ব্যোমকেশ তার পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, আজ দুপুরে যখন ডক্টর অধিকারীর কাছে আমি একটা অর্ধব্যবহৃত লিপস্টিক পাই, তখন সেটি কার প্রশ্ন করলে উনি বলেন এটা নাকি উনি ওনার প্রেমিকার জন্য কিনেছেন, এখনো দিয়ে উঠতে পারেননি। কিন্তু লিপস্টিক তো অনেকটাই শেষ হয়ে গিয়েছিল, সেটা উনি ব্যবহার করেছেন এটা তো আমি মানতে পারি না। তারপর সুনয়না দেবীর ঘরেও আমি ওই একই লিপস্টিক দেখি। উনি বলেন যে উনি এই ধরনের লিপস্টিকই ব্যবহার করেন। আগেরটা কোথায় রেখেছেন ওনার মনে নেই, একরকম হারিয়েই ফেলেছেন বলা চলে। তাই কদিন আগেই আর একটা নতুন কিনেছেন। বাকিটা বুঝতে আমার আর কোনো অসুবিধা হয়নি। এটা আমারও মনে হয়েছিল ভায়া, কিন্তু তুমি খুনটার ব্যাপারে নিশ্চিত হলে কি করে? আমি যখন সকালে দাসবাবুর সঙ্গে পোস্টমর্টমের রিপোর্ট দেখতে যাই, তখন জানতে পারি যে আদিত্যবাবুর মৃত্যু হয় গলার মধ্যে অবস্থিত ক্যারোটিড আর্টারি নামক রক্তনালীটা কাটা যাওয়ার কারণে। সেক্ষেত্রে অত্যধিক পরিমাণে ফিনকি দিয়ে রক্ত বেরোয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্যক্তি খুব শীঘ্রই মারা যান। এই জন্যই আদিত্যবাবুর গলা কাটটা ছিল একটা শর্ট কাট। কোনো সাধারণ খুনি হলে সেই গলায় একটা বড়সড় কাট বসাতো, কিন্তু বেছে বেছে একটা নির্দিষ্ট রক্তনালী কাটা খুব পারদর্শী হাতের পক্ষেই সম্ভব, যেমন কোনো ডাক্তারের হাত। আর খুনি যে পেশাদার ছিল না তা বোঝাই যায় ওই ছাদের পাইপ বেয়ে নামার সময় লেগে থাকা রক্তমাখা হাতের ছাপগুলো দেখে। একটা পেশাদার খুনি কখনো এত বোকা কাজ করে না। এছাড়াও আদিত্যবাবুর শরীরে বেনজোডায়াজিপিন নামক একটি পদার্থ মাত্রাধিক পরিমাণে ছিল। বলেই একটা প্রেসক্রিপশন আর ওষুধের ডিপে ব্যোমকেশ টেবিলের ওপরে রাখে। আর আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, এটা তো দুপুরবেলা ব্যোমকেশের পকেটে ঢুকানো সেই প্রেসক্রিপশন আর ডিপেটা। সে বলে, অ্যালপ্রাজোলাম ট্যাবলেট, একটা অন্যতম ওষুধ যা শরীরে বেনজোডায়াজিপিনের মাত্রা বৃদ্ধি করে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খুনের রাতে আদিত্যবাবুকে দুধের সঙ্গে মিশিয়ে একাধিক ট্যাবলেট খাওয়ানো হয়েছিল, যাতে খুন হওয়াকালীন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন। সেই জন্যই আপনি ওই দিন বেরোনোর তাড়া থাকা সত্ত্বেও দুধটি নিজের হাতে দিতে গিয়েছিলেন, তাই তো? সে সুনয়না দেবীর দিকে তাকায়, কিন্তু তিনি মাথা নিচু করেই থাকেন। প্রমাণস্বরূপ বলা যায় এই প্রেসক্রিপশনটা, এখানে তারিখ দেওয়া আছে খুনের 3 দিন আগের, আর ওষুধের ডোজ যা বলা আছে সেই অনুযায়ী ডিপে থেকে 3টে ট্যাবলেট শেষ হওয়ার কথা, কিন্তু এতে 8টা ট্যাবলেট শেষ হয়ে গেছে। আজ দুপুরে এটা আমি আদিত্যবাবুর ঘরটা পুনরায় সার্চ করে পাই। সুনয়না দেবীর কথা অনুযায়ী এই ট্যাবলেট ওই বাড়িতে আর কেউ নেন না, কারণ কারোরই ঘুমের সমস্যা নেই। তবে 3 দিনে 8টা ট্যাবলেট শেষ হয় কি করে? আর আপনি তো ওই দিন কোনো ক্লাবেও যাননি। আজ সকালেই দাসবাবুর সঙ্গে ওয়ারেন্ট নিয়ে আমি মিডনাইট রাইডার্স ক্লাবের গেস্ট লিস্ট চেক করেছি ওই দিনের। তাহলে সারা রাতটুকু আপনি কোথায় ছিলেন? সুনয়না দেবী চুপ করে থাকেন। নিজের স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ছাদের দরজাটা খুলে রেখে বেশ নিশ্চিন্তেই আপনি ওই দিন চলে আসেন শুভেন্দুবাবুর বাড়িতে।
রাতের বেলা সকলের অলক্ষ্যে তিনি আপনাদের ঘরে ঢুকে নিদ্রাচ্ছন্ন আদিত্যবাবুকে খুন করে তারপর আবার একই রাস্তায় ফিরে আসেন। অপরাধবোধ দুজনের মুখেই সমানভাবে ফুটে উঠেছে। তারা যেন নির্বাক হয়ে নিজেদের পরিণতির অপেক্ষা করছে। আসলে আজ দুপুরে আপনাদের দুজনের সঙ্গেই আমার কথোপকথনটা থেকে আপনারা বোধহয় আঁচ করেছিলেন যে বিপদ বাড়তে পারে, তাই আর দেরি না করে আজ রাতেই উধাও হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সবটাই এখন মাঠে মারা গেছে। ব্যোমকেশ তার শেষ হয়ে যাওয়া সিগারেটটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে বুঝিয়ে মুখে একটা মৃদু হাসি নিয়ে বসে রইল। প্রভাসবাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন, কিন্তু হঠাৎই সকলকে চমকে দিয়ে তিনি এবার ঝাঁপিয়ে পড়েন শুভেন্দুবাবুর উপর। ব্যোমকেশ ও দাসবাবু অনেক কষ্টে তাদেরকে আলাদা করেন। এবার তিনি তার আক্রমণাত্মক ভঙ্গি ছেড়ে আবেগে ভেঙে পড়েন। চোখ দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রুজল। তিনি বলেন, এই মহিলাকে আমার প্রথম দিন থেকেই পছন্দ হয়নি। আমি বলেছিলাম, দেখুন, আমি বলেছিলাম আপনাকে, যাকে আমার বাবা সব দিল, নিজের পরিবার, নিজের সন্তানের বিরুদ্ধে গিয়ে দিল, সে কিনা মানুষটাকে এভাবে মেরে ফেলল। তিনি বার কয়েক করাঘাত করতে থাকেন নিজের কপালে। আর এভাবেই পরিণতি পায় এই মর্মান্তিক কাহিনী। মিনিট খানেকের মধ্যেই বহু পুলিশ এসে পড়ে। সুনয়না দেবী এবং ডক্টর অধিকারী অ্যারেস্ট হন। উইল অনুযায়ী সুনয়না দেবী 1/3 সম্পত্তির মালিক তখন হতেন যদি আদিত্যবাবুর মৃত্যুটা স্বাভাবিক কারণে হতো, কিন্তু নিজেই তার খুনের ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সেই অধিকার থেকেও তিনি বঞ্চিত হন এবং দীর্ঘ বহু বছরের কারাদণ্ড হয়। প্রভাসবাবু ব্যোমকেশকে কৃতজ্ঞতা স্বরূপ বেশ মোটা টাকা পারিশ্রমিক দিয়েছেন আর বারে বারে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি তিনি নেশা ত্যাগ করে জীবনটা নতুনভাবে শুরু করার কথা ভাবছেন এও জানিয়েছেন।